সেমিনার আজকের এই অপরাহ্নের যে সেশন, সেই সেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত অন্যান্য বক্তাবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমি সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার দু এক কথা বলার চেষ্টা করছি। আমাদের বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষানীতি, স্যার ইতিমধ্যেই বলেছেন যে আমাদের একটি শিক্ষানীতি 2010 সালে জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছে। সেই শিক্ষানীতির আলোকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে 4 স্তরের শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর, আর একটা হচ্ছে উচ্চ শিক্ষা। আমি এইগুলো নিয়ে বেশি কথা বলবো না। আমি যেহেতু একটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করি, বাস্তব যে আমরা কলেজের শিক্ষার্থীদেরকে যে শিক্ষাটা দেই, সেখানে আমাদের কি করণীয় হওয়া উচিত। বাংলাদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য যে সমস্ত ক্ষেত্র রয়েছে, তার মধ্যে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং বেসরকারি বা সরকারি কলেজ সমূহের জন্য স্থাপন করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজ সমূহে আমাদের উচ্চ শিক্ষা প্রদান করা হয়ে থাকে। আমাদের এই কলেজগুলো প্রশাসনিকভাবে, বিশেষ করে সরকারি কলেজগুলো নিয়ন্ত্রণ করে থাকে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, এবং বেসরকারি কলেজগুলো এখানে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি নিয়ন্ত্রণ করে থাকে। তাদের জন্য আলাদা একটা প্রশাসন আছে। আমরা যে সকল শিক্ষার্থীদেরকে এখানে ভর্তি করাই, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে এই কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি হতো একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে। সম্ভবত 2010 কি 12-র দিকে এই ভর্তি পরীক্ষা তুলে দেওয়া হয়, দিয়ে তাদের উচ্চ মাধ্যমিকের যে ফলাফল, সেই ফলাফলের ভিত্তিতে আমরা কলেজগুলোতে ভর্তি করে থাকি। এখানে দুই রকম সমস্যা। ভর্তি পরীক্ষার মাধ্যমে যদি আমরা ভর্তি করাতে পারি, তাহলে আমরা কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট আমরা এখানে পাব, কিন্তু সেই পরীক্ষাটা কন্ডাক্ট করা খুবই দুরূহ কাজ। আমি নিজে তখন ভাইস প্রিন্সিপাল ছিলাম। সে সময় যখন আমরা পরীক্ষা কন্ডাক্ট করতে গেছিলাম, তখন এত পরিমাণ বাইরে প্রেশার থাকে, সেই পরীক্ষা সঠিকভাবে আমরা নিতে পারি না। কারণ সেখানে পলিটিক্যাল যে স্টুডেন্ট আছে, তাদের যে প্রভাব, এটা কল্পনাই করা যায় না। কারণ আপনি খাতাটা যে দেবেন, পরীক্ষার্থীর হাতে প্রশ্নটা যে দেবেন, এ পরিবেশটুকু পর্যন্ত থাকে না। যার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয় পরবর্তীতে এই ভর্তি পরীক্ষা তুলে দিয়ে আমাদেরকে ভর্তি কার্যক্রম যে প্রক্রিয়াটা, সেটা এসএসসি রেজাল্টের বেস করে তেনারা অনলাইন থেকে ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকেন। এর ফলে কলেজ প্রশাসনের জন্য যেমন সুবিধা হয়েছে, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীদেরকে সিলেকশন দিয়ে থাকে, আমরা তাদেরকেই শুধু এখানে ভর্তি করাই। যার ফলে শিক্ষার ভর্তির ক্ষেত্রে আমাদের কলেজগুলো যে প্রেশারটা আগে ফেস করত, চ্যালেঞ্জটা ফেস করত, সেটা আর করতে হয় না। কিন্তু আমাদের সমস্যাটা হলো, আমরা কলেজে মানসম্মত শিক্ষা দিতে পারতেছি কিনা। আমার কলেজে প্রায় 8,000-এর ঊর্ধ্বে শিক্ষার্থী,
8,000 above স্টুডেন্টস, আর শিক্ষক এখন আমাদের সেখানে এই মুহূর্তে উপস্থিত মানে কর্মরত আছেন মাত্র 36। তাহলে আপনি কিভাবে আপনি একটা মানসম্মত শিক্ষা স্টুডেন্টকে দেবেন? আর সারাদিন কারিকুলামের এখানে মনে রাখবেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম এখানে প্রণয়ন করা হয়, আমাদের যে সকল শিক্ষার্থী এখানে পড়াশোনা করে, আমি অ্যাকাউন্টিংয়ের আমার বেস, আমি অ্যাকাউন্টিংয়ের শিক্ষক, আমি দেখেছি যে অধিকাংশ স্টুডেন্ট তারা সেই কারিকুলামের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। এটা একটা বড়ই সমস্যা যে তারা এই কারিকুলাম তারা কিভাবে তারা রপ্ত করবে। আর এতটাই কম সময় দেওয়া হয় যে দেখা যাচ্ছে যে ক্র্যাশ প্রোগ্রামের নামে একটা পরীক্ষা শেষ না হতেই রেজাল্ট হওয়ার সাথে সাথে আর একটা সেশনের পরীক্ষা চলে আসে। এইভাবে দেখা যায় যে কোনো ক্লাস শিক্ষার্থীরা মূলত ওই তার পাঠ্য বই সম্বন্ধে কিছুই জানতে পারে না, শুধুমাত্র পরীক্ষা দিচ্ছে। তাহলে এইভাবে যদি আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় কলেজগুলোতে, তাহলে আমাদের তো এই যে মানসম্মত শিক্ষার কথা আমরা বলতেছি এটা আমরা অর্জন করতে পারবো না। এখানে আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে সরকারি কলেজগুলোতে শিক্ষক সমস্যা প্রকট। এটা কারণ আমরা ইচ্ছা করলেই শিক্ষক নিয়োগ দিতে পারি না। আমরা আমাদের মিনিস্ট্রির সঙ্গে প্রত্যেকটা প্রিন্সিপালের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া করা আছে, সেখানে ডিরেক্টর, তারপরে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি সবাইকে প্রতিনিয়ত আমরা তথ্য দিচ্ছি। ওখানে তথ্য চাওয়া হয়, জানতেছে যে আমাদের কলেজের সমস্যাগুলো কি প্রত্যেকটা কলেজে। আমার মনে হয় ওনাদের এইটা পড়ার মতো সময় আছে কিনা আমার জানা নেই। তো আমার প্রত্যেকটা সাবজেক্টে যে পরিমাণ পোস্ট আছে সেই পরিমাণ শিক্ষক যদি থাকে তাহলেই আমরা কি করতে পারবো। কোনো ডিপার্টমেন্টে একজন মাত্র টিচার আছে, সেখানে অনার্স আছে, ওই শিক্ষককে ইন্টারমিডিয়েটের ক্লাস নিতে হয়, ওই শিক্ষককে ডিগ্রি বিএসসির ক্লাস নিতে হয়, ওই শিক্ষককে আপনাকে আবার অনার্সের ক্লাস নিতে হয়। তাহলে আপনি কিভাবে এই মানসম্মত শিক্ষা অর্জন করবেন? এই কারণে আমাদের যে সম্পদের যে অ্যালোকেশনটা, এটা কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট একটা রেশিওতে নিয়ে আসতে হবে। আপনি যদি কারমাইকেল কলেজের কথাই বলেন, কোনো ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সেখানে আমিও সেখানে চাকরি করার সুযোগ হয়েছে, সেখানে 12টা করে পোস্ট এক ডিপার্টমেন্টে, শুধুমাত্র অনার্স পড়ায়। অনার্স কিন্তু কথা নয় যে উনি উনি পুরো লালমনিরহাটে উনি একটা নির্দিষ্ট স্থানে নিয়ে গেছেন, একটা পর্যায়ে নিয়ে গেছেন। আমি লালমনিরহাট সরকারি কলেজে আমি এবং এখানে টিচার আছেন, আমরা এখানে প্রতি বছর 4,000 স্টুডেন্ট, এই একটা ছোট প্রায় 12 লাখ এখানে এই লালমনিরহাট ডিস্ট্রিক্টে, সেখানে প্রতি বছর 4,000 স্টুডেন্ট এই অনার্স ডিগ্রি অর্জন করতেছে। এখানে 14টি কলেজে অনার্স এবং 4-5টি কলেজে মাস্টার্স পড়ানো হয়। তাই আমরা কিন্তু শিক্ষার যে সুযোগ সেটা আমরা করে দিচ্ছি, এবং আমাদের যে বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে শিক্ষার যে অগ্রগতি, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু বাস্তবতা আমাদেরকে এই যে শিক্ষার যে গুণগত মান, এটা বাড়ানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সারা বিভিন্ন পলিসি মেকিংয়ে থাকেন, বিভিন্ন ক্ষেত্রে কথা বলেন, আমাদের সমস্যাগুলো আপনারা যদি সেখানে তুলে ধরেন তাহলে আমাদের এই কথাগুলো কাজে আসবে। আরো একটা কথা বলতে চাই, শিক্ষকদের সুবিধার কথা। আমরা আজকে থেকে আমি
2020 সালে প্রফেসর হয়েছে, অথচ আমার এই প্রফেসর হওয়ার কথা 2012 সালে। তাহলে আমি কেন এখন এইগুলো আমাদের এই একটা করে প্রমোশন আমাদের দেখা যায় যে 3 বছর 4 বছর পর পর একটা করে প্রমোশন হয়। যদি প্রমোশনটা বছরে 2 বার হতো তাহলে আমার যে পোস্টগুলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর যেগুলো ফাঁকা আছে সেগুলো খোলা হতো। এখন প্রমোশন হয়, পোস্টিং হয় না। কেউ যদি নিজস্ব ইয়াতে তদবির করে তাহলে সেখানে পোস্টিং হয়, সেখানে শিক্ষক আসে। কাজে আমাদের সরকারি কলেজের যেগুলো সমস্যা, বিশেষ করে এই টিচার পোস্টিং এর যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত জটিল। আমরা ইচ্ছা করলে একজন শিক্ষক নিয়ে আসতে পারি না যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় বা আমাদের ডিজি থেকে পোস্টিং দেওয়া না হয়। আর অন্যান্য যেগুলো আমাদের কার্যক্রম, এখানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাবো যে আমাদের অনেক চাওয়ার ফলে গত 2-3 বছর থেকে ছাত্রছাত্রীদের মাঝে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস সেগুলো যেমন ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতির এই কার্যক্রমগুলো, এগুলো ওনারা পরিচালনা করতেছেন। আমাদের জেলা পর্যায়ে এবং এখন বিভাগীয় পর্যায়ে মনে হয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এভাবে হবে আমাদের আরো প্রত্যাশা যে আমাদের যে শিক্ষার্থী আছে তাদেরকে স্টাইপেন্ডের ব্যবস্থা করতে হবে, কারণ এটা শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে। আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা লেখাপড়া করে। আজকে আমার লালমনিরহাটের একটা গ্রামের একটা রিক্সাওয়ালার ছেলে মেয়ে অনার্স করে, নিজের বাড়িতে ডাল শাক যাই খাক খেয়ে সে পড়াশোনার সুযোগ পাচ্ছে। কাজে এখানে আমাদের যে সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন 2030 সালে আমাদের দেশ কি হবে, গ্রাম হবে শহর, গ্রাম হবে শহর। আজকে আমরা তারই নিদর্শন দেখতে পাচ্ছি যে এই উত্তর বাংলা ডিগ্রি কলেজে আজকে কাকিনার মতো জায়গায় একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। এভাবেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা বলি, স্যাররা এসেছেন, অনেক স্যার আজকেই ঢাকাতে এসেছেন, আজকেই আবার ঢাকায় চলে যাচ্ছে। আগে আপনাদের এটা কল্পনাও করা যেত না যে আপনি ঢাকার থেকে এখানে আসলে মিনিমাম 3 দিন আপনাকে সময় নিয়ে আসতে হতো, কিন্তু সে জায়গায় কিন্তু আমরা এগিয়ে গেছি। কাজেই আমাদের আরো কিছু এখানে দরকার, বিশেষ করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমরা কলেজ পর্যায়ে আমরা যারা শিক্ষকতা করি, দেখেন আমাদের প্রশাসনের যারা শীর্ষ কর্মকর্তা তারা কিন্তু কোনো শিক্ষক না, তারা প্রশাসনের যারা আছে তারা বসে আছে, তারা পলিসি মেকার। তাহলে সমস্ত কাজগুলো আমাদের যদি সেখানে আমাদের একটা প্রস্তাবের আগে ছিল, আমরা শিক্ষার মান উন্নয়ন শিক্ষক এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা কনফারেন্স হয়েছিল আমাদের রংপুরে, আমরা বলেছিলাম যে আমাদের একজন প্রভিসি আমাদের কলেজ থেকে দিতে হবে, যেহেতু আমরা বৃহত্তর একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদেরকে আমরা পড়াই, আমাদের কথাগুলো শোনার জন্য আমাদের কলেজ থেকে একজন প্রভিসি দিতে হবে, কিন্তু সেটা করা হয়নি। আজকে আমরা তাহলে এইগুলো সমস্যা আমাদের আমাদের যদি একজন প্রতিনিধি থাকতো তাহলে কলেজ পর্যায়ের যে সমস্যাগুলো সেগুলো আমরা ওখানে তুলে ধরতে পারতাম। কারিকুলামের কথা আমার অনেক স্যাররাই বলেছেন, আমি আর এদিকে যাই না। আমার শেষ মূল্যায়নের দিকে একটু করতে হবে। আমরা এখানে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই, বিশেষ করে যারা কষ্ট করে এই উত্তর বাংলা কলেজের এই কনফারেন্সে যোগদান করেছেন। স্যারেরা অনেক সময় দিয়ে ব্যস্ততার মাঝেও এখানে সময় দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। স্যারদের অনেক কথা আমরা শুনলাম। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিশেষ করে উত্তর বাংলা কলেজকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে দু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা। ইউসুফ আলী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব গভর্নমেন্ট মাজিদা খাতুন উমেন্স কলেজের প্রফেসর
কাজী শফিকুর রহমান, জনাব শফিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাই উত্তর বাংলা কলেজ এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ডক্টর মোজাম্মেল স্যারকে, এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই সেশনের মডারেটর জনাব সিদ্দিক স্যার সহ উপস্থিত যারা এখানে হয়েছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এতক্ষণ ধরে বক্তব্য শুনতে শুনতে, তারপরেও অডিয়েন্সের কিছু এখনো অনেকেই আছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা এখানে ধৈর্য সহকারে শুনছে। আর আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি যে তালিগুলো পেলাম যারা আমাদের দেশের আগামী দিনের কর্ণধার, তাদের পক্ষ থেকে আমারও একটি স্যালুট জানাচ্ছি। আসলে আমি তালি শোনার জন্য আসিনি, কিছু বলার জন্য এসেছি, আসলে আর বেশিক্ষণ বলবো না। তো বিষয়গুলো শিক্ষানীতি, যে জায়গাটা হচ্ছে আমাদের শিক্ষানীতি কি হওয়া উচিত, অ্যাকচুয়ালি শিক্ষানীতিতে হওয়া উচিত কর্মমুখী এবং শ্রমমুখী এবং আনন্দময়। আজকে আমাদের আনন্দদায়ক করতে গিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময় শিক্ষার উপর যে গিনিপেগ চালানো হয়েছে। আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর, পাকিস্তান আমলের কথা বাদ দিলাম, ব্রিটিশ আমলের কথা বাদ দিলাম, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 6টা শিক্ষা কমিশন গঠন হয়। আমরা যে শিক্ষা নীতির প্রতি আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করি, ডক্টর কুদরত খুদা কমিশন 1974 সালে পরিণত, এবং সেটির আলোকে বর্তমান 2010 সালে অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে যে কমিশনটা গঠন করা হয়, সেখানেও কিন্তু কর্মমুখী, জীবনমুখী এবং বাস্তবমুখী শিক্ষানীতির কথা বলা আছে। তো এখানে শিক্ষানীতিতে যে বিষয়গুলোর কথা আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এটা আমাদের একটা শিক্ষা আইন গঠন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে এখনো পর্যন্ত শিক্ষা আইনের খসড়া দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটি আদৌ মুখ দেখেনি। আজকে যে সবচেয়ে বড় যে জায়গাটা শিক্ষানীতিতে বলা হয়েছিল শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো, আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমরা একটি সরকারি কলেজে আমি অধ্যক্ষ আছি, হিসাবে কর্মরত আছি প্রায় 5 বছর হলো। রিসেন্ট 40তম BCS এ আমার প্রতিষ্ঠানে 4 জনকে পদায়ন করা হলো। 3 জন এসে তারা যোগদান করলেন, 1 জন যোগদান করলেন না। খোঁজ নিয়ে জানা গেল তিনি নন ক্যাডারের পদে যোগদান করেছেন, সরকারি ক্যাডারভুক্ত পদ ছেড়ে। কারণ কি? তিনি খোঁজ নিয়ে জেনেছেন শিক্ষকতা পেশা, এখানে শুধু হাহাকার আছে, কষ্ট আছে, দুঃখ আছে, এখানে কিন্তু আনন্দ নেই। আজকে যারা মানুষ গড়ার কারিগর, তাদের ভিতরে যদি হতাশা থাকে, তাহলে জাতি আগামী দিনের কতটুকু উপকৃত হবে আমি জানি না। আমার বন্ধুবর প্রফেসর ইউসুফ কলেজগুলোর কথা বলছে, আসলেই যে সে কথাগুলো যদি আমরা যাই, তাহলে আমারও কথাগুলো একই আসবে। আসলে বাস্তবে মফস্বল শহরগুলোতে এবং উপজেলা সদরে শিক্ষকতা করার জন্য যে ব্রত নিয়ে যে টিচাররা আসার কথা, সেটা আসতেছে না। এখন প্রাইভেট কলেজগুলোতে দেখা যায় যে একটি সময় প্রাইভেট কলেজগুলোতে, আপনারা ভালো করেই জানেন যারা এখানে প্রাইভেট কলেজে আসেন, একটা নিয়োগে কি ধরনের সমস্যা আপনাদের পরিণত হয়। অর্থাৎ যার কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে আমার শ্রদ্ধেয় শালম স্যার, উনি আমার সম্পর্কে দুলাভাইও হন, উনি বলছিলেন কি নাকি স্যার বলছিলেন টাকা যার শিক্ষা তার, হ্যাঁ শালম স্যার। আসলে এখানেও দেখা যাচ্ছিল একটি সময় বেসরকারি কলেজগুলো বা প্রতিষ্ঠানগুলোতে টাকা যার শিক্ষক তার। এখন আমাদের বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রণীত NTRC'র মাধ্যমে নিয়োগ দেওয়ার ফলে এই দুর্বায়তনের হাত থেকে কলেজগুলো বা সাধারণ মানুষরা কিন্তু বেঁচে গেছেন। এটা আমাদের আসলে ধন্যবাদের জায়গা। আজকে যারা শিক্ষার্থী আছে, এখানে যারা আছে,
তারাও যদি একটি জায়গায় যদি মনে করে যে আমার এই জায়গায় যদি আমি আসতে চাই, অর্থাৎ আমার পয়সা না থাকলেও যদি আমার মেধা দিয়ে আমি কিন্তু শিক্ষকতা পেশায় আসার একটা সুযোগ বর্তমান সরকার তৈরি করেছে। তো আমাদের শিক্ষানীতি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমরা বলতে বাধ্য হচ্ছি যদি সরকারি চাকরি করি, তারপরে বলি যে আমরা কুখ্যাত মজিদ খানের শিক্ষানীতি যাতে বাস্তবায়ন না হয়, সেই সময় আমাদের জেনারেশন ওতপ্রোতভাবে আন্দোলন করেছিল। সেই শিক্ষানীতিতে দীপালি স্যার, মঈনুদ্দিন সহ তাদের মিছিলের উপর ট্রাক চালিয়েছিল এবং এরশাদ ভ্যাকেশন নামে 5 মাস আমরা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলাম। তো সরকার বাধ্য হয়েছিল সেই শিক্ষা কমিশনটা বাতিল করতে। তো আমাদের শিক্ষা কমিশনের যে মানে কিছু জায়গায় সরকার অলরেডি কিন্তু বাস্তবায়ন কিছু কিছু করেছে। যেমন এক সময় যে স্যাররা বলেছিলেন যে ক্লাস 5-এর যে একটা বাচ্চাকে ওঠো পড়ো, আজকে কিন্তু প্রাইমারি 5-এর যে পিএসসি পরীক্ষা কিন্তু এই বছর থেকে 2022 সালে কিন্তু হয়নি, তার আগে 2 বছর করোনা কারণে হয়নি। তার জিএসসি পরীক্ষা বন্ধ হয়েছে। আস্তে আস্তে আমরা হয়তো বাস্তবায়ন হবে, কিন্তু বাস্তবায়নটা খুব ধীরে গতিতে। এতে আরেকটু দৃশ্যমান হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষকতা পেশায় আকর্ষণীয় করার জন্য যারা শিক্ষা নীতিটা বাস্তবায়ন করবেন, যারা শিক্ষা কার্যক্রমটা বাস্তবায়ন করবেন, তাদের জন্য আকর্ষণীয় প্যাকেজ থাকতে হবে। কারণ আপনি কর্মমুখী জীবন চাচ্ছেন, জীবনমুখী জীবন চাচ্ছেন, সবই কিছু চাচ্ছেন, কিন্তু যাকে দিয়ে পড়াবেন তিনি কতটুকু সেখানে আনন্দদায়ক ভিত্তিতে সেই শিক্ষাটা চালাচ্ছেন। সৃজনশীল পদ্ধতিতে আমি মাস্টার ট্রেনার ছিলাম। তার আগে একটি পেপারে আমি 3 দিনের ট্রেনিং নিয়েছি। সত্য কথা বলতে 3 দিনের ট্রেনিং আমি কিচ্ছু বুঝিনি। মাস্টার ট্রেনার হিসেবে যখন আমি 15 দিন কাজ করলাম তখনও কিছু বুঝিনি। যখন আমি এটি বাস্তব যখন বলছিলাম তখন কিছুটা হলো বুঝতে পেরেছি। কিন্তু আমাদের শিক্ষকদের মাত্র 3 দিনে একটা ট্রেনিং দিয়ে যদি আমরা মনে করি যে তারা সব শিখেছে, এই ধরনের জায়গা থেকে আমাদের পলিসি মেকারদেরকে সরে আসতে হবে। শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। আজকে যারা শিক্ষক হবেন তারা কল্পনা করতে পারবেন না যে তাদেরকে যদি কারিগরি জ্ঞান না থাকে, অর্থাৎ তার যদি নেটওয়ার্কিং সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে তিনি একজন ভালো শিক্ষক হতে পারবেন না, যেটি এক সময় সম্ভব ছিল। তাহলে এখন শিক্ষকদেরকে সেই আইসিটি ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু সরকার করতেছেন। বিভিন্ন সময় আমরা কলেজগুলো থেকে পাঠাই, তো কিন্তু তারপরেও দেখা যায় যে আইসিটি বিমুখ আমাদের শিক্ষকদের মধ্যে একটা অংশ থেকে যায়। ক্লাসগুলো আমাদের করোনা মহামারীর সময়, আমি আর বেশিক্ষণ করবো না, তারপরেও আমি সরকারের ধন্যবাদ জানাই যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেটা ভাবেন আমরা হয়তো সমালোচনা করি, কিন্তু আগামী দিনে দেখা যায় তার ভাবনাটা এদেশের রাষ্ট্রনায়কচিত যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারি। ডিজিটাল বাংলাদেশ যখন ঘোষণা হয় তখন কিন্তু আমরা অনেকেই হাসাহাসি করছি, এটা আবার কি জিনিস, এটা আবার কি ধরনের জিনিস। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে করোনা মহামারীর সময় কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল না। হয়তো স্মুথলি যেটা চালানোর কথা সেটা না হলেও আমাদের অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীরা তারা কিন্তু ব্যস্ত ছিল। সংখ্যা কম থাকুক, কিন্তু সারা বাংলাদেশে একটি কলেজে 100 জন শিক্ষার্থী হলেও তো তারা কিন্তু কার্যক্রমে ছিল, এটি তো সত্য। কিন্তু একটি সময় কিন্তু এটি ভাবা যেত না। আজকে যারা আগামী দিনে ভবিষ্যৎ নাগরিক হবে সেই শিক্ষার্থীদের হয়তো কর্মমুখী জীবন ব্যবস্থা বা শিক্ষাক্রম যে ধরনের অধ্যায় থাকা প্রয়োজন বা যে জায়গায় দেওয়ার প্রয়োজন, সেই জায়গাটা হয়তো দিচ্ছে না, হয়তো আগামী দিনে আসবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল সিলেবাস, আমার মনে হয় যে খুবই কম সংখ্যক শিক্ষার্থী আছে তারা 8টা 10টা যে পেপার আছে সেই পেপারের নামটা বলতে পারে। খুব কম সংখ্যক শিক্ষার্থী, এটা আমিও নিজেও একটা অনার্সের টিচার ছিলাম, আমি নিজেও বলতে পারি। অনেক শিক্ষার্থী তারা বইয়ের নাম জানে না, লেখকের নাম জানে না, বই তো দূরের কথা। আমি একটা ভাইভাই গিয়েছিলাম, তো সেখানে একটা ছেলে দেরিতে আসছিল, আমি তখন বাইরে আসি। তো আমি বললাম যে তুমি ওর হাতে যে বইটা ছিল
ওর বইটা হাতে নিয়ে বললাম, ওই বইটা দেখলাম যে তুমি অমুক পেপারটা বই পড়ছো, জি স্যার। ওই রাইটার কি বলতে পারেন না। আমি বললাম দেখো ভালো করে বলো তুমি ওই বইটা কি, ওই রাইটার কি। হাতে কিন্তু বইটা নিয়ে আসছে সেমিনারের বইটা জমা দেওয়ার জন্য। তারপরে যখন বললাম তোমার হাতে কি বই, এবং সর্বোপরি যখন বইটা বের করলাম যে এটা কি লেখো, অথচ তুমি বইটা তোমার হাতেই আছে। অর্থাৎ আমরা এখনো কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত বইয়ের বোঝা, যেটি প্রাইমারি থেকে শুরু হয়, একটি বাচ্চা যখন কাঁধে এইভাবে চলা শিখে বইয়ের বোঝা, সেই বোঝাটা কিন্তু মাস্টার ডিগ্রি পর্যন্ত আছে। তা আমরা যারা শিক্ষাক্রমের সাথে নীতির সাথে যারা আছেন, তারা অন্তত পক্ষে এই যে কলেজগুলোর শিক্ষকদের অবস্থার কথা চিন্তা করে এত অতিরিক্ত বইয়ের বোঝা না চাপিয়ে কর্মমুখী জীবন ব্যবস্থার উপর ভিত্তি করে যদি দুইটা বই হয় তবুও যেন শিক্ষার্থীরা শিখতে পারে, এই ধরনের সিলেবাস প্রণয়ন করা উচিত। আমি আর কথা বাড়াই না, আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম আন্তর্জাতিক একটি সম্মেলনে আসতে পারে। আসলে আমি ভাবতেও পারিনি যে এখানে আসবো, চিন্তা ভাবনা ছিল না। গতকাল না, বৃহস্পতিবার আমি প্রফেসর ইউসুফের সাথে ফোনে কথা বলি। আমাদের কলেজগুলো তো শিক্ষক স্বল্পতার কারণে অনেক সময় এত বেশি কাজের চাপ থাকে যে আমাদের পক্ষে আসা সম্ভব হয় না বিভিন্ন জায়গায়। তারপরে দুইজনে একসাথে রাজি হই, এবং পাটগ্রামের আমার জুনিয়র ভাই হাবিবুর রহমান, ওর সাথেও ফোনে কথা হয়। তখন আমরা চিন্তা করি তিনজনে আসবো। আজকে না আসলে সত্যি আমরা নিজেরা এই কাঙ্ক্ষিত একটি সেমিনার থেকে বঞ্চিত হতাম, আন্তর্জাতিক সেমিনার থেকে। এখানে অনেকের সাথে বরেণ্য ব্যক্তিদের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলে নিজেকেও ভালো লাগছে। আপনাদেরকে যারা আয়োজক তাদেরকে আবারও স্যালুট জানাই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ। শফিকুর রহমান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের সর্বশেষ বক্তা পাটগ্রাম গভর্নমেন্ট কলেজের শিক্ষক জনাব হাবিবুর রহমান আজকের শেষ। Merciful, the most gracious. This is Muhammad Habibur Rahman, Principal at Uttar Government College, who is really afraid of speaking in front of such high-sounding dignitaries coming from both home and abroad. I'm really thankful to the great son of this soil, Professor Dr. Lalmonirhat, the founder of such a wonderful institution. I think each and everybody has been intellectually so much exhausted listening to the theoretical lectures. I will be in no position to give you the least praises. That's why I won't take much time. Only 2 points I will deliver for your kind information. We know this is a very truth, this is a whole truth that education is the backbone. But at present, this backbone has been being mostly neglected from the individual, starting from the individuals, ending to the highest controlling authority. You know it. One of the speakers said, we need to form an education service commission in the form of public service commission. I humbly differ with your plan. You know, already there were 29 cadres. Personnels have been being recommended by one single institution, I mean BPSC. In course of time, one cadre, BCS Justice,
has been segregated under the able supervision and direction of the then caretaker government, which is commonly known as Fakhruddin Moinuddin government. Indeed, it was a good thing. The rest were 28. By this time, you know, another cadre, BCS Economic, has been segregated, and they have been merged with admin cadre. Rest 27 cadres are there. Already 3 cadres have proposed to the government to be dissolved with the admin cadres. What kind of alamat it is? Most of the people don't know, but we the sufferers have neared already to the hell. One cadre is already known as Brahman cadre, you know. Brahman cadre. Since I am a government employee, I can't mention it so openly as it was supposed to be opened or naked. Out of 27 cadres, we the poor teachers are the Chandals, are the Shudros, who are always being ignored, neglected, guided, directed, advised by the so-called Brahman cadres. You know, there is a proverb, a teacher is always an unwilling horse. You can take a horse to water, but you cannot make him drink unless it drinks water by itself. হাত পা বাইন্দা কান ধরে পা বাইন্দা তো পানি পর্যন্ত নিতে পারে একদম একটা ঘোড়াকে, যদি ঘোড়া পানি না খায় আপনার কোনো মুরদ নেই ওকে পানি খাওয়ানো। শিক্ষক হচ্ছে সেই ঘোড়া, আপনি অলরেডি বাইন্দা ফেলছেন এই ঘোড়াকে। কোয়ালিটি এডুকেশন বলেন, এইভাবে শিক্ষককে করুণা করেন আপনারা। আপনারা বলেন শিক্ষক মহৎ পেশা, আবার মেয়েদের সময় খোঁজেন পুলিশ, খোঁজেন অ্যাডমিন, খোঁজেন ডাক্তার, খোঁজেন কাস্টম। আমরা সবাই বুঝি শিক্ষার প্রবলেমটা কোন জায়গায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বলেন, thousands of unemployed youths are coming out every year having BA or MA degrees without knowing nothing. An MA of the National University can't know how to write an application of 2 or 3 sentences in correct English. I am an eyewitness. Everywhere it happens. A man with an MA degree doesn't know how to open an email. He or she takes help of his or her friends. This is the real scenario of our higher education. You can raise question, Mia, আপনি তো খুব গলাবাজি করছেন, তো সমাধান বলেন। Yes, সমাধান is this. The solution is known to you all. But same thing happens. We'll nail the cat. ঘন্টাটা বাদ দেখে গলায় ওই পলিসি মেকাররা যারা আজকে শুনছে না। I'm really frustrated that there are lots of brilliant people, shining people, experienced people, golden people speaking, but the number of listeners is discouraging, is disheartening. Some are compelled to be here. I know students of Farooq, they are here due to the honor of the teachers. We need technology-based education. We NA pass, সামনে একটা সাইনবোর্ড পিছনে একটা সাইনবোর্ড দেখ কোনো লাভ নাই। We need technology-based education. We need to know how to cope up with the current scenario of the world. We need to know good English, because English is no more an international language. It is a commercial language. It's a business language.
You know, once people of China, people of Japan, people of France, they were averse of English, and if you go there to have your higher degrees, you are bound to learn their own language, and you need to do your PhD in their language. But things have changed already. You know, already there are lots of universities in China, in Japan, and other countries who were once ignoring English. They are now setting up universities, and they are hiring experts of English from European countries to teach people English. Why? What's the reason? To expand their business. They have already come to know that if they impose their own language of people of other countries, they will lose interest to go there. That's why they have changed their policy. I think this is time for us also. Three things. We need to increase the dignity, the prestige of the teachers. We need to give higher salary to the teachers, like the judicial officers, you know. An assistant judge starts his job with 6th grade. But a teacher, a government college teacher, starts it with 9th grade. And if anyone wants to enjoy 6th grade, he or she has to wait minimum 10 years, 10 to 12 years. So there is a strong, visible discrimination among the professions and the professionals. So if you want to have good teachers, you honor them both intellectually and financially. Only then your nation will prosper, otherwise not, never. In the first session, perhaps Dr. Hafiz, a biochemistry professor, Dr. Hafiz, he mentioned the point, brain drain. Each and everybody passing from word to word have an extreme will to go abroad to have their MS or PhD. They don't want to come back. Their first target is to accomplish their degree, and the foremost target is to get there settled. Why? Because we the local people, we the Bangladeshi, we the government officials, or we the people of the higher authority don't feel well to honor them. That's why they feel better outside Bangladesh. So let us create a good congenial atmosphere in which or where the brainy people or the meritorious people may feel comfort to serve the nation. I think I couldn't keep my word to finish immediately as I was supposed to in the beginning. Still, I feel honored to be here. I feel thankful and grateful to the authority of Uttar Bangla College and CEDP authority to invite me here. Finally, may I wish you a very prosperous tomorrow and the day after tomorrow, and hoping that the number of listeners, stakeholders will increase, definitely. Let all of us work and prosper together. Thank you very much. The last stage of our day's program. I think the explanations that the principal has given, I agree with him. There may be differences of opinion also. There are 27 cadres in BCS, fine. Judicial has gone out. They are not in the mainstream and they are getting better salary. Here we have recommended that there should be a separate
commission for education. They will recruit teachers starting from primary to degree college. They will recommend teachers from primary to degree level. One thing, if we belong to 27 cadres, then it is difficult for the government to give you a higher salary. The judicial service has gone out and they are enjoying higher salary. If we have separate commission, then we can claim higher salary for the teachers, because then the meritorious will be attracted to this profession. Another thing, just examination like Public Service Commission, the examination that Public Service Commission conducts, they can't select a proper teacher. A teacher having good knowledge, subject knowledge, is not enough. He should have commitment towards that profession. First commitment, then subject knowledge. So, professional aptitude is not assessed by the Public Service Commission. So, people having good academic background, having no interest towards teaching profession, may be recruited as teachers, and students should not be benefited from them. However, this is my last chance to say something. I will take 2 minutes. First of all, I will just give thanks and grateful to him, very senior person, very dedicated person, Professor Lalmonirhat. Today I have seen him for the first time. Before that I had telephonic conversation with him, and I came to know that he has enlightened the Uttar Bangla. Yeah? Therefore, I am grateful to him for organizing, contributing for such an international conference in a place like Lalmonirhat, remote place like Lalmonirhat. The principal of the Uttar Bangla College, I thank him for all that he has done for us. There is a big list here. All of you have given your time, your labor, Abu Shahadat, Subhash Rai, Sirajul Islam, Ramzan Ali, Robiul Islam, Abdul Malik, Arifa Rahman, Monika Das. You work hard to make this conference success and providing us good food and good facilities here. I think like today, tomorrow and day after tomorrow will be enjoyable for you, and finally this conference will be a success. With this hope, I like to conclude. But I again reiterate that up to 10, our education should be free and compulsory. After that, 50 or 60% will go for higher education, other will go for vocational and technical education. Then this country will not have so-called highly educated unemployed person. Second thing, we will be able to provide skilled manpower so that they can earn from outside and give us this country remittance in higher rate. Now we send unskilled labor. Their wage is very low. Second thing, if we give vocational and technical education, then productivity will be increased, every family will be benefited, country will be benefited.
So this kind of education, where we are producing thousands and thousands of master degree holders, will not help us much. And this system is creating lot of problem in the family, because after selling plots of land, cultivable land, parents are giving money to their sons and daughters for higher education. After that, they are not earning anything. They are becoming liabilities to the family as well as to the country as a whole. So we should have education system which will be beneficial for us, for all individuals. I mentioned that people coming from India, Sri Lanka and other places, they are working in our garments and other sectors. They are earning a lot because they are skilled. And our garment women, they are earning 7,000, 8,000 a month, very poor salary. Therefore, we need to spread vocational and technical education. Now we have more than 100 of universities. Most of the private universities, excepting 5 or less than 10, are good. They are producing better students. Others are selling certificates. It is fact. Let them start technical education instead of liberal education. That will be helpful for the country. Not to abolish the university, but to convert them into technical university, vocational institutes and all that. With this word, again I thank you all for your presence and giving attention to the speakers. Thank to the speakers also for your nice deliberation. Allah Hafiz. Thank you. Actually, there should be word after all the intellectual words and the amazing words in the areas the speakers, the dignitaries of today's session have touched. They have not only touched our heart, they have also touched our mind, our intellect. So both our mind and intellect have been touched by the amazing session. We are grateful to the chairperson, today's chairperson of the session, Honorable Professor Siddiq Rahman sir, formerly Professor of Institute of Education and Research, Dhaka University. I would like to thank all the paper presenters who are not only nationally, internationally renowned persons, educationists. We are thankful to them. And we are also thankful to the panelists who also contributed a lot to the session. And our heart, our brain, our mind have been enriched much more than we were before the session. Thanks to them, grateful to them. Thank you. So, আমরা অনেক সমৃদ্ধ হলাম। আমরা এখন অন্য একটি সেশনে প্রবেশ করব, আমাদের বিনোদন সেশন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের দেশের, সেই সঙ্গে দেশের বাইরেও খ্যাতিমান ভাওয়া শিল্পী ভূপতিভূষণ বর্মা, তাকে স্বাগত জানাই। সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওপার বাংলা থেকে এসেছেন চৈতন্য দেবরায়, প্রখ্যাত রেডিও এবং টেলিভিশন আর্টিস্ট, তাকেও স্বাগত জানাই। আমরা এখন অল্প সময়ের জন্য আমাদের বাংলার ঐতিহ্য ভাওয়া গান, আমাদের অঞ্চলের প্রাণ,
আমাদের সবার প্রাণের গান। আমরা সেই ভালো গানে ফিরে যাব, আমাদের প্রাণকে ফিরে পেতে চাই গানে গানে সুরে সুরে, সে আমাদের একান্ত নিজের কথায় নিজের গাথায়। তো সবাইকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেই সঙ্গে আমাদের চায়ের আয়োজন রয়েছে, দয়া করে সকলেই চা গ্রহণ করবেন। এখন